মানে যেগুলোকে আমরা সাধারণভাবে অপরাধ হিসেবে চিনতাম জানতাম, হঠাৎ করে সমাজে মানুষ দলবদ্ধভাবে সেই অপরাধমূলক কাজে যুক্ত হয়ে যাচ্ছে কি করে? না, তোমাকে দেখে আমার ভালো লাগছে, অনেকদিন পরে তুমি সরাসরি আমার ছাত্রী ছিলে। না, যেটা তুমি প্রশ্ন করেছো, আমার কাছে মনে হয় যে মানে হুট করে আমরা এইটা দেখছি সেটা কিন্তু না। কারণ আমি গত 3 দশকের রাজনীতি এবং আমাদের বাংলাদেশের ঘটনা পরম্পরা যদি দেখি, আমার কাছে যেটা মনে হয় যে অনেকগুলো সরকার আমি দেখেছি, মানে দলীয় সরকার, সামরিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার। আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকারে যারা থাকে মানে তারা সবসময় একটু ক্ষমতাটা দেখাতে চায়, এবং সরকারি সংগঠনের যারা, বিশেষ করে ছাত্র সংগঠন, যুব সংগঠন, মানে তারা সবসময় কম বেশি অপরাধ করে এবং তাদের অপরাধটা আমাদের বিচারের আওতার বাইরে থেকে যায়। এখন বিষয়টা হয়েছে যে এর আগে এরশাদ সাহেব ছিলেন 10 বছর, অন্যান্য সময় আমরা দেখেছি যে সরকারগুলো 5 বছর নাগাদ থাকে, কিন্তু গত 15 বছর একই সরকার থাকাতে তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, মানে তারা এমন কিছু কাজ করেছে যেটা আসলে মানে মানুষ পছন্দ করে, এবং সেইটার পতনের পরে একটা ক্ষোভ ছিল। এবং সেটা শুধুমাত্র বাংলাদেশে যে হয়েছে সেটা আমি বলবো না, কারণ শ্রীলঙ্কাতে যে মানে গণ অভ্যুত্থান হয়েছে, তিউনিসিয়াতে হয়েছে, ইজিপ্টে হয়েছে, সেইটার সঙ্গে তো অবশ্যই মানে যে কোনো জায়গাতে ছাত্র জনতার একটা অভ্যুত্থান হলে তার কিছু রেশ, সেটা তো বেশ কিছুদিন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে সময় লাগে। তবে আমি নিজে ভীষণ রকম হতাশ, এবং আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগেছি, এখনো মাঝে মাঝে ভুগি। যে তোমার এই 5ই আগস্টের পর, মানে 5ই আগস্টের আগে যেটা হয়েছে, যে অবশ্যই আমি বলবো যে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার 2008 সালে তারা যে বিশাল একটা জয় পেয়ে ক্ষমতায় এসেছিল, এবং তারা যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন যে একটা ডিজিটাল বাংলাদেশ করবেন, মানবতা বিরোধী অপরাধ মানে আন্তর্জাতিক অপরাধ 1971 সালে যারা করেছে। এবং আমি আসলে আওয়ামী লীগ সরকার 2015-16 সাল পর্যন্ত মোটামুটি আমার কাছে মনে হয়নি যে মানে নানা রকম বিরুদ্ধতা ছিল, তারা চেষ্টা করেছে। কিন্তু 2017 সালের পর থেকে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ সরকার নানা রকম বড় বড় ভুল ভ্রান্তি করছে, এবং দুর্নীতি হচ্ছে, টাকা পাচার হচ্ছে, অনেক কিছুতে মানুষের ক্ষোভটা খুব বেশি ছিল। হ্যাঁ, এবং যার প্রেক্ষিতে 5ই আগস্টে আমরা দেখেছি যে মানুষের ক্ষোভের প্রকাশ, এবং 5ই আগস্টের পরে কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে একটা আইনের শাসন হবে, একটা স্থিতিশীলতা হবে, একটা সংস্কার হবে। কিন্তু 5ই আগস্টের পরে আসলে ভায়োলেন্স যেভাবে শুরু হলো, এবং তুমি বোধহয় সেটা গিয়েই মানে ইঙ্গিত করতে চেয়েছো। কিন্তু স্যার আপনি যেটা বলছেন আমি সেটাও আবার বুঝতে পারছি, যে আপনি বলছেন যে মানুষের একটা পুঞ্জীভূত ক্ষোভ সেটা বের হচ্ছে, এবং সেটাই আসলে হয়তো এই মব ভায়োলেন্সের রূপ নিয়েছে, কারণ যারা আগে ক্ষমতাসীন ছিল তাদের দিক থেকে একটা হিংস্রতা দেখেছে মানুষ, আইনের শাসন মানে তাদের বিচার হয়নি দেখেছে, কাজেই সেই বিচারহীনতার ক্ষোভ থেকে এমনটা করছে। কিন্তু অপরাধের হিংস্রতা তো খুব বেড়ে গেছে। আপনি স্যার বলছিলেন যে আপনি একটা ভয়ের মধ্যে ছিলেন, আসলে মানুষ তো একটা ভয়ের ভেতর আছে, এবং এ ধরনের ভয়ে আসলে যে ওই মবে যুক্ত হয়ে যেতে পারবে না তার ভয় অনেক বেশি হবে। এ ধরনের মবে প্রান্তিক মানুষ, নারী, শিশু, সংখ্যালঘুর ভয় অনেক বেশি হবে, সেটাও তো স্বাভাবিক। আবার না, আমি বিষয়টা যেভাবে দেখি যে একটা রেজিম যখন চেঞ্জ হয় তখন কিন্তু কিছুদিন একটা অস্থিতিশীলতা থাকে। হ্যাঁ, কারণ এরশাদ সাহেবের যখন পতন হয়েছে তখন এই যে জাতীয় পার্টির আল্লাহ আল্লাহ ভবন ছিল, ওইটার ইট টিট খুলে সবাই নিয়ে গেছে। আবার যখন 2006 সালের পরে ওই বিএনপি তারপরে জামাত তাদের জোটের পতন হলো, তখনও কিন্তু হাওয়া ভবনের সবকিছু ওই ইট টিট খুলে নিয়ে মানুষ চলে গেছে। আবার 5ই আগস্টের পরে যে আওয়ামী লীগের অফিস আক্রান্ত হয়েছে, তো এইটা মানে আমাদের এখানে জাতীয় পার্টি বলি, বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, রেজিম চেঞ্জের সময় কিছুটা হয়, কিন্তু এইবার আসলে
মানে এত অস্বাভাবিক একটা বিষয় হয়েছে, হ্যাঁ, মানে বিশেষ করে মব ভায়োলেন্স। এবং মব ভায়োলেন্স প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ হলে, কারণ পৃথিবীর দেশে দেশে কিংবা আমাদের দেশেও মানে যখন একটা স্মুথলি যখন রেজিম চেঞ্জ না হয়, যে একটা নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে ক্ষমতাটা হস্তান্তর করা হলো, কিন্তু যখন সরকার মানে আন্দোলনের মধ্য দিয়ে পতন হয়, তখন কিন্তু আমরা একটা অস্থিতিশীলতা দেখি, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, তারপরে অনেক জায়গায় সহিংসতা হয়। তো সেইটাতে আমার কাছে মনে হচ্ছিল 1 সপ্তাহ 2 সপ্তাহ বড় জোর ঠিক ছিল, কিন্তু মানে এইটা এমন একটা প্যাটার্ন হয়ে গেল, মানে এই দেখা গেল যে 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরেও এই মব ভায়োলেন্স দিয়ে, মানে এর আগে কিন্তু বাংলাদেশে আমরা এই জিনিসগুলো দেখি, রেজিম চেঞ্জ যখন হয় আন্দোলনের প্রেক্ষিতে, তখন এই ধরনের অস্থিতিশীলতা কিংবা যে সরকার ছিল তাদের সমর্থকদের বাড়িতে আক্রমণ কিংবা একটু মারধর করা, এটা হয়েছে। কিন্তু এবার আসলে 2 সপ্তাহ পর থেকে কিংবা প্রথম থেকেই একটা প্যাটার্ন, যে মব ভায়োলেন্সটা, যে 100 500 1000 5000 এই স্টুডেন্টের একটা মব, হ্যাঁ, তারা মিছিল করে গিয়ে বলছে যে অমুক উপাচার্যকে পদত্যাগ করাতে হবে, অমুক শিক্ষকের পদত্যাগ করতে হবে। হাইকোর্টে তারা মিছিল নিয়ে গিয়ে বলল যে এতজন বিচারককে পদত্যাগ করতে হবে এত সময়ের ভিতরে। এমনকি তারা মানে বলে দিল যে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এই সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারপরে তারা এমনকি এত দূর চলে গেল যে প্রেসিডেন্টকে অপসারণ করা পর্যন্ত চলে গেল, বঙ্গভবন। তো এই যে মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যে একটা নৈরাজ্য, এবং সর্বশেষে আমরা দেখলাম যে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে, মানে বঙ্গবন্ধুর বাড়ি, হ্যাঁ, বঙ্গবন্ধুর বাড়ি, এখন অনেকেই বলছেন যে বঙ্গবন্ধু তো শেখ হাসিনার বাবা, হ্যাঁ, তো শেখ হাসিনার বাবা হলেও বঙ্গবন্ধু, মানে শেখ হাসিনার বাবা আর বঙ্গবন্ধু এক জিনিস না। মানে এই জিনিসটা তো বুঝতে হবে যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়েছেন তার নিজের কর্মকাণ্ড দিয়ে, এবং এইটা 32 নম্বর ছিল, এটা সিম্বল অফ ফ্রিডম, বাংলাদেশের সিম্বল অফ ফ্রিডম। এখন সেই জিনিসটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ভাঙচুর করা হলো, তারপরে সেখানে বুলডোজার নিয়ে আসা হলো, সেখানে গিয়ে নানা রকম নাচানাচি হলো, এবং এইখানে একটা সরকার ছিল, এখানে পুলিশ ছিল, এখানে সেনাবাহিনী ছিল। মানে এই যে বিষয়গুলো, যে আজ এবং তারপরে আমরা দেখলাম যে আওয়ামী লীগের অনেক নেতার করেছিলেন ওই জায়গা থেকে যে ক্ষোভ, মানুষের একটা অনেক দিন ধরে জমাট ক্ষোভের বহিঃপ্রকাশ। তো 6 মাস পরে দ্বিতীয়বারের মতো 32 নাম্বার আবার, এবং এবার তো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। তো ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এখন আপনি বলছেন, আর এটাকে মানে যৌক্তিকভাবে আপনি দেখতে পারছেন না? না, 6 মাস পরে বঙ্গবন্ধুর এটা যেটা করা হয়েছে, এটা আসলে প্ল্যান্ড, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ না, এটা বাংলাদেশ বিরোধী শক্তি, এবং সেটা সরকারেও আছে, সেটা যারা ওই যে সমস্ত সংগঠন সরকার সমর্থন করছে দেশে বিদেশে, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা মনে করে যে বঙ্গবন্ধু তার মানে এই মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, এবং বঙ্গবন্ধু একটা মুক্তিযুদ্ধের একটা সিম্বল, হ্যাঁ, যারা এগুলো মনে করে না তারা খুব পরিকল্পিতভাবে এটা করছে, হ্যাঁ, এবং এইখানে সরকারের কোনো ভূমিকা ছিল না, এবং এইটাতে সরকার কিন্তু বড় ধরনের একটা মানে তাদের একটা ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে। এবং সেইটার প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই 2-1 দিন আগে স্পষ্ট অনেকগুলো কথা বলেছেন, হ্যাঁ, এবং সেই কথার পেছনে এই ধরনের একটা, এবং তুমি দেখো যে আপনার তোমার মানে বঙ্গবন্ধুর বাড়ি যেদিন ভাঙা হলো তার পরদিনই আওয়ামী লীগের অনেক নেতার বাড়ি ভাঙা হয়েছে। এখন আমার কথাটা হচ্ছে যে কারো বাড়ি ভাঙা তো ফৌজদারি অপরাধ, সরকারের দায়িত্ব তো যে কোনো ফৌজদারি অপরাধ সেটাকে প্রিভেন্ট করা। এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের যদি কেউ মানে অন্যায় করে থাকে, আওয়ামী লীগের যদি কেউ দুর্নীতি করে থাকে, আওয়ামী লীগের যদি কেউ আইন লঙ্ঘন করে থাকে, সেটা তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হোক, তার 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 বিরুদ্ধে বিচার হোক, কিন্তু তার বাড়ি কেন ভাঙা হবে? এটা তো একটা ফৌজদারি অপরাধ। এবং সেটা যদি হয়, এবং এইখানে প্রত্যেকটা মব, গাজীপুরে যেটা হয়েছে, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী
যারা সেখানে আক্রমণ করতে গিয়েছে, হ্যাঁ, একটা বাড়ি যারা আক্রমণ করতে গিয়েছে তারা তো সন্ত্রাসী। তো সরকার তাদেরকে মানে সন্ত্রাসীদের রক্ষা 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 করার জন্য ডেভিল হান্ট শুরু করে দিলেন, আর যারা আক্রান্ত হলো তাদের জন্য কিছু করা হলো না। তাহলে পরে মানুষ তো ভয়ে থাকবেই। মানে আমি যখন দেখছি যে একদম পরিকল্পনা অনুযায়ী মানুষের বাড়ি ভাঙা হচ্ছে, মানুষের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, মানুষের বাড়িতে মানে যে কাউকে টাকা চাওয়া হচ্ছে, কিংবা অনেককেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এবং কোথাও কোনো আইন কানুন কিছু নেই। কিন্তু স্যার ধরেন এইটাও তো বলা হচ্ছে ব্যাখ্যা হিসেবে যে আসলে এটা ফ্যাসিস্টের দোসরদের শাস্তি দেওয়া হচ্ছে, মানে যারা এতদিন এই সরকারের সুবিধাভোগী এবং আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত তাদের বাড়ি ভাঙা হচ্ছে, কাজেই তাদের বাড়ি লুটপাট করা, তাদের বাড়ি ভাঙা, এগুলো জায়েজ আছে। কাজেই সেই ব্যাখ্যাটা এই 2025 সালে একটা আধুনিক রাষ্ট্রে সম্ভব কিনা দেওয়া সেটা তো একটা তর্কের বিষয়, কিন্তু এই ব্যাখ্যাগুলো তো দেওয়া হচ্ছে স্যার। এখন কথা হচ্ছে যে ফ্যাসিস্টরা যে কাজ করেছে সেই কাজটা যদি নতুন যারা এসছে তারা করে, তাহলে তারা নব্য ফ্যাসিস্ট হয়ে গেল, তারা তো নতুন কিছু আনতে পারলো না। হ্যাঁ, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, ফ্যাসিস্টের বিচার, তারা তো ফ্যাসিস্টের বিচার করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। যে ফ্যাসিস্টের সাথে কারা ছিল, কারা সহযোগী ছিল, ফ্যাসিজম যারা করেছে তাদেরকে তারা তালিকা করবে যে এই লোকগুলো ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল, ফ্যাসিবাদের সমর্থক ছিল, তাদের বিরুদ্ধে এই যে অভিযোগ, তারা দুর্নীতি করেছে, তারা মানুষ হত্যা করেছে, এবং সেটা পুলিশ গ্রেপ্তার করবে তাদেরকে, তাদের বিরুদ্ধে চার্জ আনা হবে, তারা মানে বিচার করবে। কিন্তু আগের ফ্যাসিস্ট যে কাজগুলো করেছিল তারা যদি একই কাজ করে তাহলে তো তারা নব্য ফ্যাসিস্ট, তাহলে তো তারা মানে তারা যে প্রতিজ্ঞা করেছিল যে তারা আইনের শাসন নিয়ে আসবে, তারা প্রতিজ্ঞা করেছিল রাষ্ট্র সংস্কার করবে, তারা প্রতিজ্ঞা করেছিল জনবান্ধব পুলিশ নিয়ে আসবে, তারা প্রতিজ্ঞা করেছিল যে একটা 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 নির্ভরযোগ্য মানে ক্রেডিবল বিচার বিভাগ নিয়ে আসবে, তার তো কিছু হলো না। তাহলে তো আমরা ফ্যাসিজমের পতনের পরে নব্য ফ্যাসিস্ট পেলাম, এবং মানে আমরা নব্য ফ্যাসিস্ট পেলাম কারণ ফ্যাসিজমের সময় কিন্তু আমরা মানে সবকিছু যে ধ্বংস হয়ে গেছিল তা কিন্তু, হ্যাঁ, কারণ যে অভিযোগগুলো তোলা হয় যে অনেক লোক গুম হয়েছে, অনেক লোক এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, তারপর শাপলা চত্বরে একটা বড় ঘটনা হয়েছিল, বিডিআর একটা হয়েছিল, এর বাইরে কিন্তু অনেক কিছু আপনার নিয়ম মতো চলেছে। কিন্তু এখন তো আমি দেখছি যে কোনো কিছুই নিয়ম মতো চলছে। তাহলে আপনি যদি ফ্যাসিজম, যারা ফ্যাসিস্ট ছিল, আপনি যদি তারা যা করেছে তার চেয়ে বেশি ফ্যাসিজম করেন, তাহলে পরে তো আপনি নব্য ফ্যাসিস্ট এবং আপনি আরো উন্নত মানের মানে আরো শক্তিশালী ফ্যাসিস্ট হয়ে গেলেন। স্যার আপনি তালিকার কথা বলেছেন, খুব ইন্টারেস্টিং। মানে তালিকা কিন্তু এদের কাছে একটা আছে, মানে ওনারাই তো করছেন, মানে এটা তো জানেন যে এমনকি সংবাদ মাধ্যমে সেই তালিকা ধরে ধরে মানুষকে বিভিন্ন পদ থেকে অপসারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও তো একটা তালিকা আছে, এবং অনেককে ক্লাস থেকে ক্লাস নিতে দেওয়া হচ্ছে না স্যার, আমি সংবাদ মাধ্যমেই পড়েছি। তো এইরকম তালিকা তো তারা সব সেক্টরে করেছে, এবং সব সেক্টরের মানুষকে সেক্ষেত্রে দেখুন এই যে ব্যাপক টাকা পয়সা লুটপাটের কথা শুনেছি, ব্যাংক থেকে টাকা বিদেশে পাচার হওয়ার কথা শুনেছি, ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণের কথা শুনেছি, কিন্তু ঢালাও হারে সকল ব্যক্তির বিরুদ্ধে আসলে হচ্ছে হত্যা মামলা। তো ফ্যাসিস্টের বিচার করার তাহলে দুটো উপায়, এক হচ্ছে গিয়ে বাড়ি ভেঙে দেওয়া, লুটপাট করা, আরেকটা হচ্ছে হত্যা মামলা দেওয়া, কখনো কখনো গণহত্যা মামলা দেওয়া। তো এই প্রক্রিয়ায় আসলে বিচার হবে কিনা, আসলে বিচার সম্পন্ন করবার কোন লক্ষণ আপনি দেখেন কিনা? না, এরা যেটা করতে পারে যে মব ভায়োলেন্স দিয়ে তারা বাড়ি ভাঙতে পারে, মব ভায়োলেন্স দিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেলতে পারে, মব ভায়োলেন্স দিয়ে জিয়াফত দিতে পারে যে প্রথম আলো ডেইলি স্টার অফিসের সামনে, তারপরে মব ভায়োলেন্স করে রমনা বটমূলে 100 গরু কোরবানি দিতে পারে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আইনের শাসন, বিচার, এই জিনিসগুলো করার জন্য একটা মানে যে মানদণ্ড দরকার, যে প্রাতিষ্ঠানিক আয়োজন দরকার। কারণ বিচারের প্রশ্নে আমার প্রথমেই যেটা খটকা লেগেছে যে তারা প্রথমে যেটা বললো যে সাবেক ফ্যাসিস্ট, হ্যাঁ, সাবেক সরকার প্রধান যিনি ছিলেন, তারপরে তার মন্ত্রী, তাদেরকে ফ্যাসিস্ট বলে বললেন যে হ্যাঁ বিচার করা হবে।
এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি, হ্যাঁ, যদি হত্যাকাণ্ড হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, টাকা পাচার হয়ে থাকে, অবশ্যই বিচার হতে হবে। হ্যাঁ, কারণ সেই মানে যেই শাসক হোক, যেই রাজনৈতিক দল হোক, যা খুশি তাই তো করতে পারে না। আর আমরা তো জনগণ এই দুর্নীতি করার জন্য, টাকা পাচার করার জন্য, তারপরে হত্যা করার জন্য কাউকে তো আমরা সরকারে বসাই। তো আমার কাছে প্রথমেই যেটা খটকা লেগেছে যে পেনাল কোডের মামলা আইসিটিতে গেল কিভাবে। মানে এইটা কেন বলছি, যে তুমি নিজেও লয়ের ছাত্র, যে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক অপরাধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নুরেমবার্গ ট্রাইব্যুনাল হয়েছে, টোকিও ট্রাইব্যুনাল হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় 1993-1994 সালে আইসিটিওয়াই, আইসিটিআর, এবং তার পরবর্তীতে 2002 সালে আইসিসি হয়েছে। হ্যাঁ, এখন আন্তর্জাতিক অপরাধ যেটা আমরা বলি, যে একটা হচ্ছে জেনোসাইড, আর একটা হচ্ছে ওয়ার ক্রাইম, আর একটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এখন প্রথম থেকে যেটা বলা হয়েছে যে জেনোসাইডের বিচার হবে, পরবর্তীতে তারা গিয়ে দেখলেন আসলে জেনোসাইডের যে সংজ্ঞা তার ভেতরে এটা আসে না। তারা যে হত্যাকাণ্ডের কথা বলছেন এটা জেনোসাইডের ভেতরে আসে না। তারপরে তারা সেটা নিয়ে গেলেন মানবতা বিরোধী অপরাধের মধ্যে। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জেনোসাইড স্টাডিজ মোটামুটি একটু পড়াশোনা করি, একটু গবেষণাও করেছি। ইউজুয়ালি যেটা হয়, আন্তর্জাতিক অপরাধের যে ক্যাটাগরিগুলো, কোথাও যদি যুদ্ধ পরিস্থিতি থাকে, কোথাও যদি সিভিল ওয়ার থাকে, সেই সমস্ত জায়গাতে যে অপরাধ হয় সেইটাকে আন্তর্জাতিক অপরাধের মধ্যে নিয়ে আসে। আবার শান্তিকালীন সময়ে যে জেনোসাইড কিংবা মানবতা বিরোধী অপরাধ হতে পারে না তা কিন্তু না, কিন্তু শান্তিকালীন সময়ে যদি মানে কোনো আন্তর্জাতিক অপরাধ হয়ে থাকে, সেটাকে মানে ওই কেসটাকে ফিট করানো খুব কঠিন, খুবই কঠিন। এবং এখানে বাংলাদেশে 5ই আগস্টে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে, আমরা বলবো তখন যুদ্ধও ছিল না, সিভিল ওয়ারও ছিল না, এটা ছিল একটা গণ অভ্যুত্থানের পরিস্থিতি, যে একটা সরকার যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়, কিন্তু জনগণ সেই সরকারকে দেখতে চায় এবং তারা সরকারের পতন ঘটাতে চায়। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে অসংখ্যবার হয়েছে। হ্যাঁ, এটা 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 প্রথম থেকে আমরা 70-এর দশক থেকে, 80-র দশক থেকে, 90-এর দশক থেকে, আমরা 2000 সালের পরেও দেখেছি যে আন্দোলনের মুখে সরকার পতন হয়েছে। এবং সেই গণ অভ্যুত্থানে এখানে পুলিশ, বিডিআর তারা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। হ্যাঁ, তো এইটা একটা গণ অভ্যুত্থানের পরিস্থিতি। সেই গণ অভ্যুত্থানের পরিস্থিতিতে যারা দায়ী তাদের বিচার তো পেনাল কোডে হবে। এটা আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে কেন জোর করে নিয়ে যাওয়া? এটা তো তাহলে পরে এটা মোটিভটা ঠিক নেই, মানে একটা ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে এটাকে জোর করে নেওয়া হলো। এবং আইসিটি যেটা, সেটা করা হয়েছিল আমরা যতটুকু জানি, যে বঙ্গবন্ধু যখন দেশে ফেরত আসেন 1972 সালের 10ই জানুয়ারি, প্রথম তিনি মানে 10-12 দিনের ভিতরে দুটো কাজ করেছিলেন। একটা হচ্ছে কোলাবোরেটরস অর্ডার, সেটা জারি করা, আর একটা হচ্ছে সংবিধান করার জন্য যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, সেটা জারি করা। এখন এই কোলাবোরেটরস অর্ডারে অনেকগুলো স্পেশাল ট্রাইব্যুনাল হয়েছে, কিন্তু যারা পাকিস্তানের সহযোগী ছিলেন তাদের বিচার করতে গিয়ে দেখা গেল যে অনেকগুলো বাধার সম্মুখীন হচ্ছে, বিচার করা যাচ্ছে। এবং ওদিকে 195 জন পাকিস্তানি আর্মি অফিসার, তাদেরও বিচার করার একটা সংকল্প ছিল। তো এইটা বিচার করতে গিয়ে যখন দেখা গেল যে বিচারটা ঠিকভাবে করা যাচ্ছে না, তখন 1973 সালে ডক্টর কামাল হোসেন তিনি ওই নুরেমবার্গ ট্রাইব্যুনাল এবং টোকিও ট্রাইব্যুনালে যে সংবিধি ছিল সেটা দেখে 1973 সালের এই আইনটা করেছিল। কিন্তু এই আইনটা দীর্ঘদিন, প্রায় 40 বছর ব্যবহৃত হয়। এটা 2010 সালে তৎকালীন সরকার, এই 1971 সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছিলেন তাদের বিচারের জন্য এই আইন অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করা হয়। তো সেই আইনটা এইটার ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, আমি তো এটা মানে প্রথমত আমার কাছে মনে হচ্ছে এটা পেনাল কোডের মামলা। পেনাল কোডের মামলা কেন আইসিটিতে নেওয়া হলো? এবং সেখানে আমার কাছে মনে হলো যে এখানে একটা রাজনৈতিক প্রতিহিংসার বিষয় চলে এসছে, যে হ্যাঁ, ওই সরকার আমাদেরকে জেনোসাইডের জন্য বিচার করেছে, আমরা এদের মানে আইনে সেটা কভার করুক আর না করুক, সেটা আমরা যে কোনো মূল্যে জেনোসাইডের বিচার করব। আমার কথাটা পরিষ্কার যে 5ই আগস্টের ওই সময়ে কিংবা তার আগে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে অবশ্যই তার বিচার হতে হবে, কিন্তু সেই মামলাটা তো চলবে পেনাল কোডে। সেটা আইসিটিতে কে কারা কিভাবে নিল, কেন জোর করে নিল? এবং আমরা আইসিটি সম্পর্কে যে তথ্যগুলো পাচ্ছি,
মানে পরিষ্কার তথ্য কিন্তু পাচ্ছি। মাঝখানে জাতিসংঘের একটা দল এসেছিল, তারা কিন্তু বেশ কিছু প্রশ্ন করেছে চিফ প্রসিকিউটরকে, তিনি কিন্তু সদুত্তর দিতে পারেন না। অন্যদিকে পেনাল কোর্টেও যে মামলাগুলো হচ্ছে স্যার, পেনাল কোর্টেও যে মামলাগুলো হচ্ছে সেগুলোতে মানে সরাসরি হত্যা মামলা, সেখানেও তো একটা ঢালাও মামলা দেওয়ার মানে একটা সকলের নামেই হত্যা মামলা, সাংবাদিকদের নামেও হত্যা মামলা, ব্যবসায়ীদের নামেও হত্যা মামলা, মানে যাকেই আপনার ফ্যাসিস্টের দোষর মনে হবে তাকেই আপনি হত্যা মামলা দিলেন। তাহলে এই যে একটা হত্যা মামলার সংস্কৃতি, সেটাও তো খুব মানে জাঁকিয়ে বসেছে বলতে হবে। আমি ওই ঢালাও মামলা যখন হয়েছে তখন ব্যারিস্টার সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের মেয়ে, তারপরে অ্যাডভোকেট জেরাই খান পান্না এবং ডক্টর স্বাধীন মালিক, তিনজনের বিবিসিতে ইন্টারভিউ করেছে এবং আমি দেখলাম যে তিনজনই বলেছেন যে একটা মামলা, এই মামলা প্রথম 2 স্টেজই পার হতে পারবে না। এমন ভাবে মামলাগুলো করা হয়েছে যে এইটা শেষ, এটার ক্রেডিবিলিটি শেষ। এবং একটা মামলাতে যদি 250 আসামি থাকে কিংবা 500 আসামি থাকে, তো তদন্ত কতদিন ধরে করবে, সাক্ষী কতদিন ধরে নেবে। আবার এদিকে আবার এরা এদের লোকজন বলছে যে আগামী নির্বাচনের আগেই সব বিচার হতে হবে। আবার কেউ কেউ ঠিক করে দিচ্ছেন যে এই 2 মাসের ভিতরে তদন্ত হতে হবে। সেটা নিয়ে আবার আইসিটির বিচারকরা বলছেন যে এইভাবে যদি ডিকটেট করা হয়, আমরা যেটা জানি যে সরকার কোনো বিচারের উদ্যোগ নেয় এবং ট্রাইব্যুনাল কিংবা আদালত গঠন করে এবং সেই আদালতকে তারা কোঅপারেট করে, ফ্যাসিলিটেট করে, তারা তো ডিকটেট করতে পারে না যে এইভাবে এইটা হতে হবে, ওইভাবে এইটাই তো হতে হবে, এই বিচার এতদিনের ভিতরে হতে হবে। কারণ একটা হত্যা মামলাই তো আমরা জানি যে আমাদের যে জুডিশিয়াল মানে সিস্টেম, একটা হত্যা মামলা নিষ্পত্তি হতে ট্রায়াল কোর্টে চলে যায়, মানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল হলে 1, 2, 3 বছর, আর যদি অন্য জায়গায় হয় তাহলে 5 বছর, তারপরে সেটা হাইকোর্ট ডিভিশনে যায়, তারপরে অ্যাপেলেট ডিভিশনে যায়, 7 থেকে 10 বছর তো এমনিই চলে যায়। তো এই যে তাড়াহুড়া করে যে বিচার তারা করছে এবং এই মামলা যেভাবে করা হয়েছে, তাতে তো ন্যায় বিচার তো অনেক দূরের বিষয়, বিচারিত হবে না। এবং অন্যদিকে দেখেন স্যার যে এই যে মানে অনেক দিন ধরেই তো এই অভিযোগ যে বাংলাদেশের আদালতগুলো রাজনীতিকীকরণ হয়েছে চূড়ান্ত ভাবে, এবং আপনিও যেটা বলছিলেন যে মবের মুখে উচ্চ আদালতও একেবারে মানে আপিল বিভাগ থেকে হাইকোর্ট পুরোটা একেবারে বদলে ফেলা হলো, মানে বিচারপতিদের ব্যাপক রদবদল ঘটলো। এবং তারপর এখন আমরা পুনঃবিচারও দেখছি, মানে আদালতের উপর আরেকটা যে চাপ শুরু হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে অনেক মামলা নতুন করে বিচারের, মানে বিডিআর এর মামলা মাত্র গেল পিলখানা দিবস, মানে এই মামলার পুনর্বিচার করতে হবে এই দাবি আছে। মামলা পুনর্বিচারের দাবি তো এখন আসলে যুদ্ধাপরাধের মামলা তো পুনর্বিচার করতে হবে, কারণ আপনি যদি আজহারুল ইসলামের মামলার রিভিউ শুনানি মানে গ্রহণ করেন এবং নতুন করে আপিল নেন, আপিল শুনানি করেন, তাহলে আসলে মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী সকলেরই তো অবিচার হয়েছে, তাহলে তো সকলেরই আবার পুনর্বিচার করতে হবে। তো তাহলে এই যে এটাও তো আরেক নতুন কাজ, তার মানে সরকার বদলাবে বা আপনি সরকারকে টেনে ফেলবেন বা সরকারের পতন ঘটাবেন এবং তারপরে পুরো আদালত বদলে যাবে, এবং যে আদালতে আপনি আমার সাজা দিয়েছেন ওই আদালতে এখন আমি আপনার সাজা দেব। আমি ব্যক্তিগতভাবে আমাদের রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা আমাদের মানে রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্র সবকিছুকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ, মানে কেন এই কথা বলছি, যে একটা দেশের ভেতরে গণতন্ত্র যদি ভালো করে চলতে হয় তাহলে পরে আমার কিছু ভালো প্রতিষ্ঠান দরকার হবে, আমার ভালো লোকাল গভর্নমেন্ট লাগবে, আমার ভালো এন্টি কারাপশন কমিশন লাগবে, আমার ভালো ইলেকশন কমিশন লাগবে, আমার 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 কি বলে আমার একটা বিচার বিভাগ লাগবে যে বিচারের উপর মানুষ আস্থা রাখতে পারে। এখন মুশকিল হচ্ছে যে 2001 থেকে 2006 সাল তখন যে বিএনপি জামাত ছিল, আমরা দেখেছি যে বঙ্গবন্ধু হত্যার যেই মানে বিচারিক রায়ের যে রেফারেন্স এবং ওইটা যে কনফার্মেশন বাই দ্য হাইকোর্ট ডিভিশন, মানে একজনের পর আরেকজন কিন্তু বিব্রত হয়েছে। আবার ওদিকে আমরা দেখলাম যে মাজদার হোসেনের যে মামলাটা ছিল এবং সেই মামলাতে নিম্ন আদালতকে যে স্বাধীন করার কথা বলা হয়েছে, সেপারেট করার কথা বলা হয়েছে, সেইটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা
খালেদা জিয়ার কাছে 27 বার গিয়েছে, উনি সেটা কিন্তু সই করেন। পরবর্তীতে আওয়ামী লীগ আমলে এসে আমরা দেখলাম তারা বিচার বিভাগের উপরে মানে ঘাড়ে বন্দুক রেখে তারা অনেক রাজনৈতিক মানে তাদের যে উদ্দেশ্য সেটা হাসিল করতে চেয়েছে। এবং আমি মনে করি যে আপনার তোমার ওই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা আমাদের ছিল সেইটাকে বাতিল করার জন্য অনেক বড় একটা মেসাকার হয়ে গেছে। কারণ আমাদের এখানে কিন্তু আমরা এই 50 বছরে একটা বিষয়ে সবাই কম বেশি একমত, কোন রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার এখানে সুষ্ঠু নির্বাচন করতে পারে না। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও 1991 সাল থেকে আমাদের যে একটা মোটামুটি একটা ভালো চর্চা শুরু হয়েছে, যে প্রথম 5 বছর বিএনপি কে দিল, পরের 5 বছর আওয়ামী লীগ, পরের 5 বছর আবার বিএনপি জামাত জোটকে দিল, পরের বার দিল আওয়ামী লীগ এবং তার জোটকে। এটার মধ্য দিয়ে একটা মানে দ্বিদলীয় কিংবা দ্বিজোট মানে এই জোটের মানে দুটো জোটের মানে আমরা যেরকম দেখি যে ব্রিটেনে দুটো দল, তারপরে আমেরিকাতে দুটো দল, এবং এইভাবে কিন্তু একটা গণতান্ত্রিক চর্চা শুরু হচ্ছে। তো সেই জিনিসটা নষ্ট করার জন্য, কারণ আমাদের এখানে কিন্তু আমি মনে করি যে গত 7 থেকে 10 বছরে সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভোটিং রাইটস, যে আমাদের ভোটগুলো ঠিকঠাক মতো হয় এবং সেইখানে কিন্তু অনেক বড় ঘাটতি হয়ে গেছে এবং অনেকের ক্ষোভ কিন্তু দানা বেঁধেছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে বিচার বিভাগ যদি স্বাধীন থাকতো, বিচার বিভাগের যদি স্বাধীন থাকতো, তার যদি ক্রেডিবিলিটি থাকতো, তাহলে পরে আমার কাছে মনে হয় যে আমরা অনেক সংকট উত্তরণ মানে করতে পারতাম। তো এই বিচার বিভাগ এটাকে মানে এইটার প্রাতিষ্ঠানিকতা নষ্ট করার জন্য আমাদের বড় দলগুলো মানে সমানভাবে দায়ী। হ্যাঁ, কারণ আমি যদি তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড আমি যদি বিশ্লেষণ করি এবং মানে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারি, যে একটা দেশের ভিতরে কিছু প্রতিষ্ঠান থাকে সেটা কখনো নষ্ট করতে হয়, যেমন পুলিশ, যেমন বিচার ব্যবস্থা, যেমন কি বলে যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। কারণ আমি যদি কোনো বিপদে পড়ি আমার পুলিশের কাছে যেতে হবে। আমি যদি কোনো আমি যদি আমার সন্তানকে পড়াশোনা করাতে চাই তাহলে পরে আমার মানসম্পন্ন শিক্ষা লাগবে। আমি যদি অসুস্থ হই তাহলে আমার একটা মানে আমার হাসপাতালে গিয়ে আমার সেবাটা পেতে হবে। আমি যদি কোনো বিপদে পড়ি আমার একটা ক্রেডিবল বিচার ব্যবস্থা লাগবে। আমি যদি দেশের ভিতরে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর চাই তাহলে আমার একটা ক্রেডিবল ইলেকশন কমিশন লাগবে। এই প্রতিষ্ঠানগুলো সরকার আসবে, সরকার যাবে, তো এই প্রতিষ্ঠানগুলো নষ্ট করলে এটা কিন্তু আখেরে আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব। এই যে পুলিশের কথা বললেন স্যার, এই যে মানে এখন যে একটা ব্যাপক বিস্তারী যে অপরাধ প্রবণতা চলছে সেটা থেকে বেরিয়ে এসে মানে আবার পুলিশ মানে মানুষ পুলিশকে ভয় পাবে, চোর পুলিশকে ভয় পাবে, বাড়ি ভাঙতে গেলে মানুষ পুলিশকে ভয় পাবে, এমন একটা মানে অপরাধের বিচার আছে এবং অপরাধ দেখে রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, মানে একদম বেসিক যে জায়গাটা মানে সেই জায়গাটায় কি খুব শিগগিরই আমরা পৌঁছাতে পারবো মনে হয়। মানে আর আপনি প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলেন, তো ওই কথাগুলো শুনলে মানে একটা হতাশা আসলে দানা বাঁধে। তখন মনে হয় যে বাংলাদেশে আসলে আদালত বলেন মানে এই প্রতিষ্ঠানগুলো তো আমরা গড়ে তুলতে পারিনি, এবার কি একটা সুযোগ ছিল গড়ে তোলার? আপনি লক্ষণ দেখছেন যে এবার গড়ে উঠবে নাকি আরো ভাঙছে? এবার অনেক বড় একটা সুযোগ ছিল, অনেক বড় একটা সুযোগ ছিল, মানুষের প্রত্যাশাও ছিল। মুশকিল হচ্ছে যে 5ই আগস্টের পরে 8ই আগস্ট যে সরকারটা হলো, সরকারটা প্রচন্ড রকম দুর্বল সরকার। হ্যাঁ, একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য মানে একটা সেট রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন, তারপর সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানে যে একটা একদল মন্ত্রী দরকার। হ্যাঁ, তো সেইটা কিন্তু হয়। হ্যাঁ, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে প্রথম থেকেই তাদের নিয়তটা পরিষ্কার না, যে তারা কতদিন থাকবেন, কখন নির্বাচন করবেন, এই জিনিসটা তারা পরিষ্কার করতে পারেননি। এবং এটা মোটামুটি সবাই এখন কম বেশি জানেন যে তারা কোনো রোড ম্যাপ দেন। একটা হচ্ছে যে তারা সংস্কারকে সামনে নিয়ে এসে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, আর একটা হচ্ছে এখন তারা স্থানীয় সরকারকে
এই নির্বাচনকে আগে করে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন। নাম্বার 3 হচ্ছে তারা একটা কিংস পার্টি করতে চাচ্ছেন, এবং এই জিনিসটাকে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং যারা সচেতন মানুষ তারা কিন্তু এটাকে ভালো হিসেবে নিচ্ছেন না। আরেকটা খুব খারাপ কাজ হয়েছে, সেটা হচ্ছে যে মানে তারা নিজেদের সরকারি কাজ, আইন শৃঙ্খলার কাজ, দ্রব্যমূল্য পরিস্থিতির কাজ, তারপরে অর্থনৈতিক কাজ, শিক্ষার কাজ, স্বাস্থ্যের কাজ, এই কাজগুলো যখন ঠিকঠাক ভাবে চলছে তখন তারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা সেই আলোচনা নিয়ে এসছেন। তখন তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার মানে নানা রকম তৎপরতা শুরু করেছেন। তখন তারা বঙ্গবন্ধুকে মানে বিতর্কিত করার কিংবা বঙ্গবন্ধুকে একদম মুছে ফেলার তারা নানা রকম মানে আপনি আপনার যেটা কাজ সেই কাজটা করে আপনি একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনি চলে যান, হ্যাঁ, এবং আপনারা যে সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছে আপনি কিছু করবেন, বাকিটা যারা নির্বাচিত সরকার তারা এসে করবে। এইটাই ছিল কিন্তু প্রাথমিকভাবে এবং সবার মানে কনসেনসাসের ভিত্তিতে এইটাই তাদের ম্যান্ডেট। কিন্তু তারা উচ্চাভিলাষী হয়ে যে ক্ষমতায় আরো বেশি থাকবেন, তারপরে কিংস পার্টি করবেন, তারপরে সবচেয়ে বেশি যেটা হয়েছে, সবচেয়ে যেখানে আমার কাছে মনে হয় তারা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা বিতর্কিত করা শুরু করেছেন। তারা ভারতের সাথে বৈরিতাকে মানে অস্বাভাবিকভাবে মানে ভারত বিরোধী একটা এমন বিষয় এমন ভাবে ভারত বিরোধিতা শুরু করেছেন যেটাকে আমি বলবো যে একদম ছেলে মানুষ। আবার ওদিকে পাকিস্তানের সাথে তারা এত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করেছেন, আবার সবকিছু মিলে তারা এই পাকিস্তানের সাথে মানে কখনো কখনো তাদের কথাবার্তায় মনে হয় যে মানে পারলে তারা আজকেই এই পাকিস্তানের সাথে কনফেডারেশন করে ফেলে। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলো যখন আমি দেখেছি যে আপনার নিজের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করতে না পেরে আপনি মানে যে সমস্ত প্রশ্নগুলো মীমাংসিত, মুক্তিযুদ্ধের বিষয়টা মীমাংসিত, তারপরে বঙ্গবন্ধুর বিষয়টা মীমাংসিত, জাতীয় সঙ্গীত মীমাংসিত, সংবিধানের বিষয়গুলো মীমাংসিত, এই সমস্ত মীমাংসিত বিষয় নিয়ে আপনি অহেতুক আবার তর্ক করছেন। কিন্তু স্যার এখানেই তো বোধহয় মানে অ্যাকসেপ্ট করে নিতে পারার, ওই যে এরা এখন লিখছেন বলছেন না যে রিয়ালিটি মাইনা নাও, তো এই রিয়ালিটি মাইনা নেওয়ার সমস্যা তো বোধহয় স্যার ওখানেই যে মানে এই ওই যারা বিজয়ী পক্ষ 2024-এ তারা তো বলছেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, মাহফুজ আলম বলছেন, হাসনাত আব্দুল্লাহ বলছেন, মানে যারা এর মুখ তারা তো বলছেন এটা মীমাংসিত বিষয় নয়, মানে ভারতের দাসত্ব তারা মেনে নেবেন না। তারা মনে করেন যে একটা দাস মানে এই বাংলাদেশকে ভারত মানে একটা তাদের মানে দাস বানিয়ে রেখেছে এবং সেই দাসত্বের শৃঙ্খল থেকে তারা মুক্ত হতে চান। তারা মনে করেন যে 2024 থেকে একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, মানে যে কারণে স্বাধীনতার ঘোষণাপত্রের কথা বলছেন, নতুন করে সংবিধান লেখার কথা বলছেন, তারা তো নতুন করে রাষ্ট্রটা শুরু করতে চাইছেন। আমার কাছে যেটা মনে হয় যে প্রাথমিকভাবে এটা ছিল একটা চাকরির আন্দোলন, যে একটা বিসিএস চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা এত বেশি হয়ে গেছে, সেই কোটাটা বাতিল করে দেওয়া কিংবা কমিয়ে দেওয়া, তাই তো? তারপরে সেটা আস্তে আস্তে জনক্ষোভে পরিবর্তন মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে সরকার পতনের আন্দোলন হয়ে গেছে, তাই না? এবং এইটাই ছিল মুখ্য। পরবর্তীতে এই সমস্ত কথাবার্তা যারা এনেছেন এইটা তারা পরিকল্পিতভাবে এনেছেন বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের এই সমস্ত বিষয়কে বিতর্কিত করার জন্য। এবং এখন আমরা জানি যে ছাত্রদের ভেতরে ছাত্রদের ভিতরে 4টা ফোর্স কিংবা 5টা ফোর্স, একটা হচ্ছে যে একদম শিবির, আরেকটা হচ্ছে যে ছাত্র দল, হ্যাঁ, আরেকটা হচ্ছে বামপন্থী যারা ছিল তারা, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে সাধারণ ছাত্র। এবং এদের ভেতরে আবার আমরা জানি যে এদের ভিতরে আইডিওলজিক্যাল কিংবা তাদের যে মতাদর্শ নিয়েও কিন্তু নানা রকম বিভেদ আছে। এখন বিষয়টা হচ্ছে যে এই মানে আন্দোলনটা একটা মানে সম্মিলিত প্রচেষ্টা কিংবা সম্মিলিত যে মানে প্রতিবাদ, তার একটা আউটকাম। হ্যাঁ,
এবং এইটা 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 এটা ছিল চাকরির আন্দোলন, একটা পর্যায়ে সেটা সরকার পতনের আন্দোলন হয়ে গেছে, এবং সেই জায়গা থেকে বড়জোর যেটা আমরা বলতে পারি যে রাষ্ট্র সংস্কারের বিষয়টা সামনে চলে এসছে। এবং সেই রাষ্ট্র সংস্কারের জন্য তো আমিও চাই, তুমিও চাও, বাংলাদেশের মানুষ তো রাষ্ট্র সংস্কারটা চায়, কারণ 50 বছরে তো আমরা একটা ভালো ইলেকশন কমিশন করতে পারি, 50 বছরে আমরা একটা অ্যান্টি কারাপশন কমিশন করতে পারি, 50 বছরে আমরা স্থানীয় সরকার, শক্তিশালী স্থানীয় সরকার করতে পারি, 50 বছরে আমার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো খুব নাজুক, আমার পুলিশ জনবান্ধব হয়, আমার প্রশাসনের মানে যেরকম প্রশাসন আমি চাই সেটা করতে পারি। কিন্তু তারাই যে সংবিধান বদল করে, এটা তো ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট বোধহয় বলেছেন যে আপনারা তো আন্দোলন করার সময় বলেন নাই যে সংবিধান পুনর্লেখন করতে হবে, আপনারা তো আন্দোলন করার সময় বলেন নাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেন। সুতরাং এইটা হচ্ছে যে মানে ওই দীর্ঘদিনের বাংলাদেশ বিরোধী যে কনস্পিরেসি, যে বাংলাদেশের অস্তিত্ব মুক্তিযুদ্ধ যারা মেনে নিতে পারেন এবং যারা মানে এই জাতীয় সঙ্গীত, সংবিধান, এই সমস্ত সেটেল বিষয়, একদম এটা সেটেল বিষয় এবং 50 বছর এগুলো ধরে চলেছে। কিন্তু 2024-এ এসে এই প্রশ্ন করা জরুরি কিনা যে এটা সেটেল বিষয় কিনা, মানে আমি স্যার একটু তর্কই করছি আপনার সাথে, যে ধরেন মানে আপনি মনে করেন যে 72-এর সংবিধান ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলেছে, সেটা সেটেল বিষয়। কিন্তু ধরুন আমি যদি জামায়াতে ইসলামীর কথাই বলি, আপনি বলছিলেন যে আমরা এখন সকলেই জানি যে এই ছাত্র আন্দোলনের নেতৃত্বের একটা বড় অংশ ছাত্র শিবির রাজনীতির সঙ্গে জড়িত ছিল, যে জামায়াতে ইসলামী আল্লাহর আইন চায়। তো আমি আমার রাষ্ট্রকে আমি কিভাবে দেখতে চাইবো সেটা তো মানে আপনি চাপিয়ে দেবেন না। তো তাহলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের বিপরীতে এখন একটা বিরাট অংশের মানুষ হয়তো সেকুলার রাজনীতির বিপরীতে ধর্মভিত্তিক রাজনীতি চাইছে। তো সেই ফলাফল, সেই বাস্তবতা মেনে নেওয়াটাও কি জরুরি কিনা? আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষ এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণ যে তাদের জানা দরকার, জ্ঞান রাখা দরকার, সেটা তাদের নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এই ধর্মের যে মানে অনুভূতি, সেটাকে ম্যানিপুলেট করে মানে এই কিছু কিছু দল তাদের যে অসৎ উদ্দেশ্য সেটা হাসিল করতে চায়। আমি কেন এই কথা বলছি, যে আমাদের বুঝতে হবে যে বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী এরা কিন্তু প্রচন্ডভাবে ধার্মিক ছিলেন। হ্যাঁ, আওয়ামী লীগের কথা এসছে, কারণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তো ছিলেন মাওলানা ভাসানী, আওয়ামী লীগের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, আওয়ামী লীগের নেতা ছিলেন সরওয়ার্দী, আওয়ামী লীগের নেতা ছিলেন মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরা তো ছিলেন ধার্মিক এবং একই সাথে অসাম্প্রদায়িক। হ্যাঁ, এবং সেকুলারিজমের যে কথাটা আমাদের বাংলাদেশে যেটা আমরা মানে ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, তারপরে এখানকার যারা প্রগতিশীল লোক তারা ব্যর্থ হয়েছে, যে সেকুলারিজমের আসল মানেটা এটা মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে। কারণ আমাদের এখানে সেকুলারিজম মানে হচ্ছে মানে নাস্তিকতা। এখানে কেউ যদি সেকুলারিজমের কথা বলে তাহলে পরে সে নাস্তিক। কিন্তু সেকুলারিজমের কথা তো আমরা ইউরোপে যে সেকুলারিজম হয়েছে সেটার বাংলা হচ্ছে ইহজাগতিকতা। আর আমাদের এখানে সেকুলারিজম যেটা সংবিধানে আছে সেটার আমরা সেটার বাংলা করেছি ধর্ম নিরপেক্ষতা। এবং আমি যদি ইসলামের ইতিহাসে চলে যাই, হ্যাঁ, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, মদিনা সিটি স্টেটে তিনি যখন নতুন সিটি স্টেট করলেন, সেটার যে সনদ, সেই সনদে প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। এবং তখন মদিনা সিটি স্টেটে থাকতো 4টা ধর্ম সম্প্রদায়, মুসলমান, খ্রিস্টিয়ান, ইহুদি এবং ইনফাইটেল হচ্ছে যারা পৌত্তলিক। সেই পৌত্তলিকদের যে ধর্মীয় স্বাধীনতা সেটা কিন্তু রাসূলুল্লাহ নিশ্চিত করেছিল। তাহলে পরে এইটার যে মর্মার্থ, যে ইসলামের ভিতরে খুব শক্তিশালী সেকুলার প্র্যাকটিস আছে, এবং নবীজি যেটা দেখিয়েছেন যে কোনো একটা জনগোষ্ঠীর ভেতর, কোনো একটা দেশে যদি বিভিন্ন ধর্মের কিংবা বিভিন্ন গোত্রের মানুষ থাকে যারা একই ধরনের বিশ্বাস করেন, তাদের প্রত্যেকের বিশ্বাসকে স্বাধীনতা দিতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা বোঝাতে পারি। এবং তার সুযোগে এখানে যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন, তারা কিন্তু এই সমস্ত ছড়িয়ে
মানে মানুষকে বিভ্রান্ত করে এই পরিস্থিতি তৈরি করেছে। হ্যাঁ, কিন্তু আমি যদি ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেখানে সকলের মানে এই মানে বলি যে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু থাকবে না, সকলেই সমান সুযোগ পাবে, তাতেই বা অসুবিধা কি? মানে আমি নতুন করে সংবিধান লিখলে অসুবিধাটা কি? নতুন করে সংবিধান লিখলে অসুবিধাটা আছে, কারণ ফরাসি বিপ্লবের যে ঘোষণা সেটা তো সেই 1789 সালে হয়েছে এবং সেটা একটা বিপ্লবের ফলশ্রুতিতে হয়েছে। সেইটা তো একটা আমার শেকড়ের ঘোষণা। ফরাসি বিপ্লবের ঘোষণা কি পাল্টানো যাবে? 1776 সালে মুক্তিযুদ্ধ করে আমেরিকা স্বাধীন হয়েছে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকা, তো সেটা কি পাল্টানো যাবে? আমার যে 1971 সালে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ 10th এপ্রিল, ওইটা পাল্টানো যাবে? মানে কারো বাবা মা কি পরিবর্তন করা যায়? পৃথিবীতে যেটা শেকড়, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা শেকড়, একটা জায়গা থেকে তার জন্ম হয়, সে জন্ম হয়ে আস্তে আস্তে সে বিকশিত হয়। ফরাসি বিপ্লব হয়েছে, তার ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ফ্রান্স একটা আধুনিক রাষ্ট্র হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে স্বাধীনতা আন্দোলন হয়েছে। তো সেই স্বাধীনতা আন্দোলনের ঘোষণা কি তারা পাল্টে ফেলেছে? ফরাসি বিপ্লবের ঘোষণা কি তারা ফেলে দিছে? তারপরে ব্রিটেনে যেখানে বসে তুমি অনুষ্ঠান করছো, ওখানে পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, তারপরে অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে এইখানে নিয়ে এসছে। আগের সবকিছুকে তারা ফেলে দিয়েছে। সেটা ফেলে দিলে কি তার মানে তার পায়ের নিচে মাটি থাকবে? কিন্তু আমি যদি একটু এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রসঙ্গেও আসি, যে এই যে মানে বাংলাদেশে এই যে ফেলে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, এই জায়গাটায় পৌঁছালো এই কারণে কিনা রাজনীতি, যে একটা রাজনৈতিক গোষ্ঠীকে আসলে বাংলাদেশের সেকুলার রাজনীতি রাজাকার বলে, গণহত্যাকারী বলে দূরে ঠেলে রেখেছে, এক ঘরে করে রেখেছে, সবসময় একটা হয়রানি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, মানে 2024 আগস্টের পরে কেন এত জোরে সোরে সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে বেরিয়ে আসতে হলো? এতদিন তো তারা রাজনীতি করতে পারে নাই, ছাত্র শিবির প্রকাশ্যে, তো গোপনে করতে হয়েছে তাদেরকে। তো এই যে গোপনে করার যে চাপ, এই চাপ বাংলাদেশের রাজনীতি সৃষ্টি করে কেন? আমি এই প্রশ্নটার উত্তর একটু অন্যভাবে দেই, যে আমি কোনো ছাত্র সংগঠন বিষয়ে মানে ওই একটা পার্টিকুলার ছাত্র সংগঠন বিষয়ে সেটাকে এনে আমার কাছে মনে হয় যে আলোচনাটা একটু সংকুচিত হয়ে যাবে। আমি একটু আরো মানে ব্রডার লেন্স থেকে কথাটা বলব, যে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে নির্মূল করার রাজনীতি সফল হয় 1975 সালের পরে। বঙ্গবন্ধু, তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাস, তারপরে আওয়ামী লীগ, এটাকে নির্মূল করার রাজনীতি হয়েছিল। আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে। তারপরে এই এই 2014-15 সালের পর থেকে বিএনপি এবং জামাতকে মানে সরকার নির্মূল করতে চেষ্টা করেছিল, নির্মূল তো হয়নি, তারা আরো শক্তিশালী হয়েছে। হ্যাঁ, সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে নির্মূল করা এবং শক্তিশালী মানে নির্মূল করা এবং নিঃশেষ করা, এই জিনিসটা মানে আমাদের একটা মানে ভুল একটা পলিসি। এবং বাংলাদেশে যেটা আমরা দেখি যে যদি কোনো দল সরকারে থাকে, তাহলে পরে ভালো কাজ করলেও জনগণের কেন যেন একটা অ্যান্টাগনিজম তৈরি হয়। হ্যাঁ, কারণ আমরা কিন্তু মানে সুষ্ঠু নির্বাচন হলে কি হতে পারে তার একটা মডেল কিন্তু পেয়েছি 1991 থেকে 2008 সাল পর্যন্ত। জনগণ কিন্তু এক টার্মের বেশি কোনো দলকে ক্ষমতায় দেখতে চায়। হ্যাঁ, এবার প্রথমবার দিয়েছে বিএনপি কে, তারপরে আওয়ামী লীগকে, তারপর বিএনপি কে, তারপর আওয়ামী লীগকে। একটা ভারসাম্য কিন্তু আমরা দেখি যে জনগণের যে কালেকটিভ জাজমেন্টের মধ্যে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো যখনই ক্ষমতায় যায় তারা আর ক্ষমতা ছাড়বে না। এই যে ক্ষমতা ছাড়বো না, এই যে 2006 সালের পরে বিএনপি যে গোয়ার্তুমি করলো, কিংবা এই যে 2017 সালের পরে আওয়ামী লীগ যে গোয়ার্তুমি করলো, এইটার প্রেক্ষিতে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। হ্যাঁ, সেই সমস্যাগুলোর কিন্তু মাসুল আমরা দিচ্ছি। স্যার, শেষ করব আজকে আমাদের এই সাক্ষাৎকার, কিন্তু আমি শেষ প্রশ্নে আবার একটু বিচার, আইন, এই প্রসঙ্গেই আবার ফিরে যেতে চাই, যে
শেখ হাসিনার বিচার তো হতে হবে বোধহয়, এবং পুলিশের গুলিতে তার আমলে এত লোকের রাজপথে যে জান গেল, মানে আমি আমার স্মরণকালে মনে করতে পারি না। আপনারা এরশাদ সরকারের সময় সম্ভবত বিশ্ববিদ্যালয়ে পড়েন, মানে রাজপথে মৃত্যু পুলিশের গুলিতে দেখেছেন, কিন্তু এই সংখ্যায় এমন ভাবে মৃত্যুর ঘটনা আমরা ভিডিও দেখলাম, মানে নানাজন, মানে এই এখনো ডক্টর ইউনূসের বাড়ির সামনে আহত ব্যক্তিরা দুদিন ধরে সমাবেশ করছেন, মানে তারা অবস্থান নিয়েছেন তাদের পাওনা বুঝে নিতে। তো এই যে এত হতাহতের ঘটনা ঘটলো, শেখ হাসিনার বিচার তো হতে হবে। সেই বিচারটা কি করে হবে? এবং আসলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি দেখেন, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি দেখেন? কারণ আওয়ামী লীগের তো আবার 40% ভোট আছে, এবং সেই ভোট তো জামায়াতে ইসলামীকে ভোট দেবে না। সেই 40% মানুষ তো জামায়াতে ইসলামীকে ভোট দেবে না, তারা কাকে ভোট দেবে? আচ্ছা, আমি দুটো প্রশ্ন, তো একটা হচ্ছে বিচার আর একটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। এখন আমি কোনো নাম উল্লেখ করব না। আমি একজন অধ্যাপক হিসেবে, আইনের অধ্যাপক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমি মোটামুটি বাংলাদেশে যে চলমান রাজনৈতিক প্রক্রিয়া, মানে সরকারি কর্মকাণ্ড, তারপরে বৈদেশিক যে বিষয়গুলো, মানে মেজর বিষয়গুলো আমি অনুসরণ করার চেষ্টা করি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে 15ই জুলাই পর থেকে আন্দোলনটা, তো 15ই জুলাই তার পর থেকে একদম প্রচন্ড রকম সহিংস হয়ে গেল। তারপরে সেটা নানা রকম বাক পরিবর্তনের মধ্য দিয়ে 5ই আগস্টে আমরা দেখলাম ঘটনাটা, মানে সরকার পতন করে। এখন আমি যতটা এই পর্যন্ত নানা সূত্র থেকে তথ্য উপাত্ত পেয়েছি, তারপরে টক শো শুনেছি, তারপরে দেশি বিদেশি পত্রিকা পড়েছি, এখানে 15 জুলাইয়ের পর থেকে যেটা হয়েছে যে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে, এবং সেখানে অনেক মানুষ, সাধারণ মানুষ, তার ভিতরে শিশুরাও আছে, নারীরাও আছে, মানে তাদেরকে তারা হত্যাকাণ্ডের শিকার করছে, এবং যেটা আসলে খুবই মর্মান্তিক। এবং এই এত অল্প সময়ের ভিতরে 200, 250, 300, 500 মানুষের মৃত্যু, এটা সহ্য করা যায় না। এটা আমাদের সাউথ এশিয়া না পৃথিবীর কোথাও আছে হয়েছে কিনা আমি জানি না। মানে এরকম একটা পরিস্থিতিতে এখন এই জিনিসটার বিচার হতে হবে, এই জিনিসটার বিচার হতে হবে। এবং তার সাথে আমার কাছে মনে হয়েছে যে এই যে সময়টাতে 15ই জুলাই পরে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে যে মানুষের উপরে গুলি করা হলো, তাতে অনেক মানুষের মৃত্যু হলো, এই সময়টাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে সশস্ত্র কিছু গ্রুপ তারাও গুলি ছুড়েছে। এরা কারা আমি জানি। এবং 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের আগে পুলিশ হত্যা করা হয়েছে, থানা লুট করা হয়েছে, থানার কাগজপত্র নষ্ট করা হয়েছে, এবং 5ই আগস্টের পরে আওয়ামী লীগের অনেক লোক হত্যা করা হয়েছে। এবং যে বিষয়টা এসছে যে আমি যদি কোনো ভালো কিছু করতে চাই, আমাকে তো পুরোপুরি স্বচ্ছ হতে হবে। এখন এই যে দায় মুক্তিটা দেয়া হলো 15ই জুলাই থেকে 8ই আগস্ট না কত পর্যন্ত, দায় মুক্তি কেন দেয়া হলো? 15ই জুলাইয়ের পর থেকে ওই আমি যেটা বললাম যে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তো শক্তি প্রয়োগ করেছে, কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকেও সশস্ত্র কিছু লোক পাল্টা করেছে। সেই কারণে কিন্তু ওই 15ই জুলাইয়ের পর থেকে 15ই জুলাই থেকে 8ই আগস্ট না কত পর্যন্ত দায় মুক্তি দিয়েছে। সেইটা কিন্তু একটা বড় সমালোচনার জায়গা ছিল, কারণ এখানে মানে আন্দোলনকারী যারা মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পুলিশ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই সব কিছুর বিচার করতে হবে। এখন আমি শুধু বলবো যে মানে যারা আন্দোলন করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার বিচার হবে, কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে না, আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে না। মানে তাহলে সেটা জাস্টিস হলো কি করে? হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু পরিষ্কার করার বিষয় আছে। এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে মানে প্রতিবেদন দিয়েছে, সেটাও কিন্তু মানে সেখান থেকেও কিন্তু আমরা নানা রকম ক্লু পাচ্ছি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে প্রথমত
বোরের গুলির কথা আছে, মানে এখনো তো আমি স্যার ক্লিয়ার না যে 7.62 বোরের গুলি কি পুলিশ চালাচ্ছিল, র্যাব চালাচ্ছিল, মানে কারা চালাচ্ছিল? 66% বেশি মৃত্যু তো বলছে 7.62 বোরে। সেইটাই তো, আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনটা হয় তখন তো আমি পুরো জিনিসটা পরিষ্কার যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দলীয় জোট, বিএনপির নেতৃত্বাধীন 7 দলীয় জোট এবং বামপন্থী 5 দলীয় জোট এবং জামাতে ইসলাম তারা আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে, এবং সরকারের পুলিশ, তারা তখন তো র্যাব ছিল না, তারা শক্তি প্রয়োগ করছে, আমার কাছে পরিষ্কার। হ্যাঁ, কিন্তু এইখানে তো বিষয়টি পরিষ্কার না আমার কাছে। হ্যাঁ, পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা শক্তি প্রয়োগ করেছে, তাতে মানুষ মারা গেছে, এইটা আমার কাছে পরিষ্কার এবং তার বিচার অবশ্যই হতে হবে। কিন্তু এই সময়টাতে এই আন্দোলনকারীদের পক্ষ থেকেও সশস্ত্র কিছু মানে আক্রমণ হয়েছে, এবং পরবর্তীতে কি বলা হলো যে 5ই আগস্টের পরেও কিন্তু ওই আওয়ামী লীগের লোকজন তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তা আমি চাই যে পুরো সময়টাতে 15ই জুলাই পর থেকে একদম আগস্ট কেন, আরো পরে চলে যায়, 15ই জুলাই থেকে 15ই আগস্ট সেপ্টেম্বর, 15ই জুলাই থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই 2 মাস একদম একটা প্রয়োজনে জাতিসংঘ তদন্ত করুক কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং কারা এটার পেছনে ছিল, সবার বিচার হোক। একটা মানে দেশে, একটা সমাজে যখন পুলিশ এমন ছত্রভঙ্গ, এই পুলিশ বাহিনী দিয়ে আসলে ওই যে একটা স্বাভাবিক অবস্থায়, যার জন্য আমাদের সকলের অপেক্ষা যে যেখানে ভয় থাকবে না, যেখানে মানুষ নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবে, সেই সময়টা আবার ফিরে আসা আসলে খুব শিগগিরই সম্ভব কিনা, মানে এবং শুধু পুলিশ পুনর্গঠন করেই সেটা সম্ভব, মানে এই মানুষের অপেক্ষাটা খুব দীর্ঘ হয়ে যাচ্ছে, মানুষ অস্থির হয়ে পড়ছে আসলে, সাধারণ মানুষ। মানে যেটা হয়েছে পুলিশের ক্ষেত্রে, যে মানে পুলিশ এবং জনগণের মধ্যে আস্থার সম্পর্কটা একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং সেটা হয়েছে যে পুলিশকে এমন ভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এবং গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটার সাথে যেভাবে তাদের সংশ্লিষ্টতা, জঙ্গি দমন একটা ভালো ছিল, কিন্তু সেখানে কিছু মানে ব্যত্যয় ছিল, ম্যানিপুলেশন ছিল। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে পুলিশের সাথে জনগণের আস্থার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আবার আরেকটা গোষ্ঠী, যারা বাংলাদেশ বিরোধী গোষ্ঠী, তারা কিন্তু পুলিশকেও টার্গেট করেছে। হ্যাঁ, এখন পুলিশের যেটা হয়েছে যে মনোবলটাই ভেঙে গেছে, কারণ একদিকে তার পুলিশকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করে গাছের মধ্যে 13টা লাশ টানিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, পুলিশের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় এরকম হয়েছে। 400 থানা লুট করা হয়েছে, যেটা মুক্তিযুদ্ধের সময়ও হয়নি। থানার যে নথিপত্র সেটা নষ্ট করা হয়েছে। হ্যাঁ, তারপরে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন মানে পুলিশের যে মনোবল, সেটা যদি ফেরানো না যায়, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে পুলিশটা দেখলো যে তার চোখের সামনে তার অন্য পুলিশ, তাকে হত্যা করা হয়েছে, হ্যাঁ, তার বিচার হচ্ছে, তো সে কি করে কাজ করবে? তারপরে এখন পুলিশের আর একটা সমস্যা হচ্ছে, তারা যখন বাইরে যখন যাচ্ছে তখন তাদেরকে মানে ঠাট্টা বিদ্রুপ করছে, লোকজন ঠাট্টা বিদ্রুপ করছে, এবং লোকজন মানে একজন টোকাইকেও যে একটা মানে সে আমলে নেয়, পুলিশকে সেরকম আমলেও নিচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের পক্ষে কাজ করাটা খুব কঠিন। হ্যাঁ, এবং পুলিশের শুধুমাত্র মানে এই জিনিসটা আসলে মানে কি বলবো, যে আমাদের এখানে আমি যদি এই বর্তমান পুলিশের যে পরিস্থিতি সেটা বাদও দিই, আমাদের সেই বঙ্গবন্ধুর আমলে, জিয়াউর রহমানের আমলে, তারপরে আওয়ামী লীগের আমলে, এরশাদের আমলে আমরা কিন্তু ওই জনবান্ধব পুলিশটা দেখি না। হ্যাঁ, আমাদের এই যে কলোনিয়াল পুলিশিং যেটা, সেটাই কিন্তু রয়ে গেছে। আমরা এখন পৃথিবীতে, ব্রিটেনে কিংবা অন্য যে কোনো জায়গাতে আমরা গেলে দেখি কিন্তু একটা জনবান্ধব পুলিশ, এবং তারা কিন্তু সবচেয়ে কম শক্তি প্রয়োগ করে
কৌশলে তারা নানা রকম আন্দোলন সেটাকে ফেস করে। তো এই এখন পুলিশকে সংস্কার করতে না পারলে এটা ভবিষ্যতে কিন্তু নানা রকম সমস্যার জন্ম দেবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে আপনি আমাকে সময় দিলেন, অনেক কৃতজ্ঞতা। আপনার ক্লাস করতে আমার খুব ভালো লাগতো, ঠিক সেরকম ভালো লাগলো স্যার এতক্ষণ ধরে আপনার কাছ থেকে এই নানা বিষয়ে কথা বললাম, এবং আশা করি এর আগামীতে আবারও যখন স্যার আপনার সঙ্গে কথা হবে আমরা আরো বেশি আশাবাদের কথা বলতে পারবো। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।